দেখছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি ছাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সাথে এখন রয়েছি আমি নীরা। চোখ রাখছি আজকের বিশেষ খবরের দিকে। জোর কদমে চলছে উপনির্বাচনের প্রচার। চৈত্রের গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভোটের উত্তাপ। সেই প্রচারের ফাঁকেই আজ সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়। কলকাতা থেকে সঞ্জয় সাহার রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আমি বিজেপি ছেড়ে দিয়েছিলাম, রাজনীতি ছেড়ে দিয়েছিলাম, খুব পরিষ্কারভাবে বলেছিলাম। আপনারা জানেন বালিগঞ্জে ভোটের সময় আমাকে স্টার ক্যান্ডিডেটে রাখা হয়েছিল। সেখানে আমি ব্লেটেন্টলি পরিষ্কারভাবে না বলেছিলাম, যদিও প্রিয়াঙ্কা টেবরি আমার প্রোটিজি ছিল, তবুও পরিষ্কারভাবে বলেছিলাম যে আমি যাব না, বিজেপির কোনো মঞ্চে আমায় দেখা যাবে না। তারপরে এটা দিদির মহানুভবতা যে উনি তখনকার দিনে আমি একজন অপোনেন্টের ভালো কাজ সেটা উনি রেকগনাইজ করেছিলেন। যখন আমার নামটা অ্যানাউন্স হয়নি দিল্লিতে, সেই সময় উনি একটা প্রেস কনফারেন্স করছিলেন। উনি বলেছিলেন যে ছেলেটা ভালো কাজ করে, ওকে কেন বাদ দেবে। তো মোদিজি বা শাহজি যদি মনে করেন যে কোনো বাঙালি ক্যাবিনেটে কাজ করতে সুযোগ পেতে পারে না, আমার রিপোর্ট কার্ড তো সব দিক দিয়ে ভালো। অ্যাজ আ মিনিস্টার সাদা জামা পরে ঢুকেছিলাম, সাদা জামা পরে বেরিয়েছি, না খাওঙ্গা না খানে দুঙ্গা, ওটা বিজেপি মেনটেন করতে পারিনি। হ্যাঁ, এরপরে দেখবেন হয়তো সিবিআই ইডি পাঠাবে আমার বিরুদ্ধে, কী করতে পারে দেখি। তারপরে শুধু ছেড়ে দেওয়া নয়, আমি বিজেপির কি বলবো, বিজেপির সঙ্গে এমপি যখন বলেছিলাম যে ঠিক আছে আমি হয়তো এমপি পদটা কিছুদিনের জন্য থাকবো, যেহেতু আসানসোলের মানুষ বলছিল যে এমপিটা কেন আপনি ছাড়ছেন, তখন আমি বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না ক্লিয়ারলি বলেছিল। এবং ভোটের আগে থেকেই আমার পক্ষে গরুর দুধে সোনা বা কেটে দেবো, উড়িয়ে দেবো, পুঁতে দেবো, গঙ্গায় চান করি তাই করোনা হয় না আমাদের, এইসব কথা কিন্তু আমি কখনোই তার সঙ্গে একমত হইনি এবং পাবলিকলি সেগুলো ডিফেন্ডও করতে পারিনি। একটা বিরাট বড় মতানৈক্য চলছিল এবং ভোটে চরমভাবে হারার পরে মুকুলদা এবং আমি দুজনেই বলেছিলাম 70-80টার বেশি সিট হবে না, কারণ কোথাও কোনো সংগঠনের কোনো নেই, সব মিথ্যে কথা বলা হচ্ছে অমিত শাহ এবং নাড্ডাজিকে। তারপরেও যখন দেখলাম যে ভোটে এত বড় একটা ড্রাবিং, 3টে থেকে 77টা ওনারা বলছেন, কিন্তু এত বড় একটা ড্রাবিং পাবলিক এত বড়োভাবে রিজেক্ট করার পরও যখন দেখলাম যে কোনো আত্মসমালোচনা বা কোনো কারেক্টিভ মেজার তো হলোই না, উল্টে যারা সত্যি কথা বলেছিল তাদেরকে বাদ দেওয়া হচ্ছিল, তখন ঘৃণায় এবং বিশ্বাসঘাতকতার ওই ইয়েতেই আমি ছেড়ে দিয়েছিলাম। এবং যে নাসিরুদ্দিন শাহ যে হেট মঙ্গার বলেছেন, সেটা উনি বিজেপিকে হেট করেন বলে সেই জন্যই বলেছেন, অর্থাৎ বিজেপির জন্যেই আমার সাম্প্রদায়িক রঙটা লেগেছিল। কারণ আমি একজন ওয়াফাদার বিজেপি কর্মী ছিলাম এবং এখন কমপ্লিটলি ওদেরও যদি 2 গোল করে থাকি, এখন আমি তৃণমূলের ওটা 3 গোল করবো, কারণ মমতা দিদি আমাকে ইন্সপায়ার করে পলিটিক্সে ফিরিয়েছেন। উনিই বলেছেন তুমি বাংলার ছেলে, রাজনীতি ছেড়ো না, তুমি এসো, মন দিয়ে গান করো, মন দিয়ে বাঙালির জন্য কাজ করো, যা ভুল বুঝাবুঝি আছে সব মিটে যাবে। এবং এত তাড়াতাড়ি উনি বালিগঞ্জের মতো একটা ইম্পর্টেন্ট সিটে সুব্রত মুখার্জি যেখানে প্রার্থী ছিলেন, সেখানে আমাকে উনি সুব্রত মুখার্জি যেখানে এতদিন বিধায়ক ছিলেন, এত প্রিয় মানুষ ছিলেন, সেখানে আমাকে প্রার্থী করেছেন। আমার কাজ 12 তারিখটাকে পাখির চোখ করে সেই দিকে সবাই আমার থেকে সিনিয়র, এখানে যারা তৃণমূলে আছে তারা সবাই আমাকে যেরমভাবে প্রচার করতে বলছে সেটা করা। কাজেই নাসিরুদ্দিন শাহ ভাগ্নির জন্য বলেছেন, মিঠুনদা বোনের জন্য বলেছেন, ভালোই তো, এতে তো সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ, বেশ একটা ফ্যামিলি ব্যাপার আছে, কিন্তু সেটা রাজনীতির সঙ্গে গুলিয়ে না ফেলাই না। আমি শুনছি যে শুভেন্দু অধিকারী খুব হাতে পায়ে ধরছেন অমিত শাহ এবং এদের, যে বাবুলের বিরুদ্ধে ইমিডিয়েটলি ইডি সিবিআই লাগানোর জন্য ভীষণভাবে। কিন্তু আসানসোলে দ্বিতীয়বারও আমি যেটা বললাম যে রিপোর্ট কার্ড আমার সলিড, এরা সবাই মিলে আমাকে হারানোর চেষ্টা করেছে এবং কিন্তু আসানসোলে সেকেন্ড টাইমেও জিতেছিলাম এবং 3 গুণ বেশি ভোটে। অর্থাৎ আমি যে ভালো কাজ করি ওটাই তো সবচেয়ে বড় রিপোর্ট কার্ড। আর বম্বেতে মিনিস্ট্রির জন্য কী কী কাজ করেছিলাম বা কীভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেছিলাম, সেটা ন্যাশনাল মিডিয়াতে আমার প্রেজেন্সই বোঝা যেত যে কেন আমাকে সব জায়গায় ডাকা হতো, বিকজ আই নিউ মাই সাবজেক্ট অ্যান্ড আই প্রিপেয়ার্ড মাই সেলফ ফর পলিটিক্স। তো তারপরে যদি জাতপাত এটা সেটা যাকে খুশি মন্ত্রী করাও, কিন্তু বাঙালি মোদিজির ক্যাবিনেটে যেতে পারে না বা ইন্ডিপেন্ডেন্ট চার্জ যেতে পারে না, এটা তো বাঙালিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। পরিষ্কার বলছি,
আগেও বলেছি যে মন্ত্রিত্ব থেকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়ার জন্য আমি রিভোল্ট করেছি এবং রিভোল্ট করার সাহস দেখিয়েছি, তারপরেও পথ ধরে রাখিনি, যেটা শুভেন্দুবাবু করছেন ওনার নিজের ফ্যামিলিকে। কাজেই অন্যের দিকে আঙুল তোলার আগে আমার মনে হয় আয়নায় নিজেকে একবার দেখা উচিত। বাবুদা, একটা প্রশ্ন করছি একটু সরে গিয়ে, দেশজোড়া আপনার প্রথম পরিচিতি, আপনি একজন শিল্পী, তারপরে আপনি রাজনীতিতে এসেছেন, কেন্দ্রীয় মন্ত্রী। তো যে বলিউড ইন্ডাস্ট্রিতে আপনি এতদিন ধরে কাজ করবেন, সেখানকার সিনিয়ররা মানে একজন সিপিআইএম এর প্রার্থীর হয়ে, আরেক জায়গায় বিজেপির হয়ে, আপনার সিনিয়ররা বিরোধী দলের হয়ে প্রচারে নামছে, এটা আপনাকে কতটা ভারাক্রান্ত? না, মোটেই ভারাক্রান্ত করে না। কী অসুবিধা আছে? মিঠুনদা আগের বার আমি বিজেপিতে ছিলাম, মিঠুনদা আমার প্রচার করেছিলেন। আমার ফ্যামিলি, আমার মা তখন মারা গেছিলেন, জানতে পেরে ইয়েতে আমাদের ছবিটাও রয়েছে, কতক্ষণ জড়িয়ে ধরে ওই যেটা যে আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেটা হয়েছিল সেখানে কতক্ষণ জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলেন। তো আমার সঙ্গে ফ্যামিলি রিলেশন। আমি তো বলছি ওনারা ওনাদের কাজ করছেন, প্রত্যেকেরই অধিকার আছে নিজের রাজনৈতিক পার্টির জন্যে বা কারোর জন্য প্রচার করার। আর বলিউডের মানুষরা নর্মালি যারা রাজনীতিতে জড়াতে চান তারা ছাড়া আর কেউ রাজনীতি নিয়ে কথা বলেন না। তো জয়া বচ্চনজি অ্যাক্টিভলি পলিটিক্সে আছেন, কিন্তু আপনারা অমিতাভ বচ্চনজি কি পলিটিক্স নিয়ে কিছু বলতে দেখেন না। তো সিমিলার এটাই ব্যাপার। আমার মন ভারাক্রান্ত হওয়ার কিচ্ছু নেই। আই ওয়েলকাম দেম, এবং একটা দারুণ ভাই বোন কাকা ভাগ্নি সব ব্যাপার হচ্ছে, ভালোই তো, খারাপ কি হচ্ছে? একটা নো ভোট টু বাবুল বলে একটা ক্যাম্পেইন 10-12 জন লোক শুরু করেছিল, 10-12 জন লোক শুরু করেছিল। তারা বামপন্থী, কিছু লোক বলছেন আরবান নকশাল। আমি কিচ্ছু বলছি না। আমার মনে হয় 16 তারিখে সমস্ত সব প্রশ্নের জবাব পাওয়া যাবে। আর দেখুন, আমার একটা পাস্ট আছে, আমি বিজেপিতে ছিলাম, এবং সেই সময় পার্টির লাইন থেকে তো আপনি পার্টির মধ্যে থেকে সবসময় তো রিভোল্ট করতে পারেন না। বা বড় নেতারা যা বলছে, আমাদের অনেক বিজেপির নেতা নানা রকমের কমেন্ট করতেন। আর বেশ কিছু বিখ্যাত নেতা আছে যারা ক্যাবিনেটে বসে আছেন, কিন্তু এমন কমেন্ট করেছেন যেগুলোর পরে পুরো পার্লামেন্ট সেশন বন্ধ হয়ে গেছে। সেটা আমার নাম করার দরকার নেই, কিন্তু আমাকে তো পাবলিকলি সেগুলোকে ডিফেন্ডও করতাম না, আমি ডিফেন্ড করতে পারতামও না, কিন্তু অবভিয়াসলি তার বিরুদ্ধে তো বলতে পারিনি। কাজেই যখন এরকম সাম্প্রদায়িক কোনো কথাবার্তা হয়েছে, আমাকেও পার্টির লাইন মেনে এনআরসিকে সাপোর্ট করতে হয়েছে, সিএএকে সাপোর্ট করতে হয়েছে। তো এটা আমার মনে হয় সবাইকেই করতে হয়। কিন্তু আমাকে দল বদল বলবেন না। আমি দল ছেড়ে দিয়েছিলাম, রাজনীতি ছেড়ে দিয়েছিলাম, আবার ফিরেছি। এরকম নয় যে বিজেপিতে থেকে তলায় তলায় অন্য কোনো পার্টির সঙ্গে যোগাযোগ রেখে তারপরে আমি দল বদল করেছি, সেটা কিন্তু আমার ক্ষেত্রে বলবেন না। ওই জন্যই বললাম, আমাদের নাসিরুদ্দিন সাহেব পলিটিক্স সম্বন্ধে বিশেষ কিছু জানেন না, তাই জন্য উনি বলেছেন। কিন্তু আমি ওই জন্যই ওনার ছবি, উনি পদ্মশ্রী পদ্মভূষণ পেয়েছেন, এইটাই হালকা করে দিয়ে আমি শেষ করতে চাই। কোনো সত্যি ওনাকে কোনো জবাব দিতে চাই না। আমার শ্রদ্ধা ভালোবাসা রইল। সাম্প্রদায়িক কথা পড়ে যায় বিজেপিতে থাকার কারণে। তো আপনার বালিগঞ্জ বিধানসভায় 68% মুসলিম ভোট, এখন এটাকে সামাল দিচ্ছেন কিভাবে, কি মনে হয়? সেটা আপনার সঙ্গে আমার সঙ্গে যদি সকালবেলা দেখুন, ওদের মনে যে প্রশ্নগুলো শুরুতে জেগেছিল সেগুলো তো ইনভ্যালিড নয়, সেগুলো তো অযৌক্তিক নয়, সেগুলো তো নাজায়েজ তো আমি বলতে পারি না। আমি বিজেপি থেকে এসেছি, তার পরিষ্কার 70-30, 80-20 পলিটিক্স হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা 80-20 খেলা খেলছি। এখানে শুভেন্দু অধিকারী পাবলিকলি বলছেন কমপ্লিট পোলারাইজেশন হয়েছে বেঙ্গলে। কোনো 70% মধ্যে 60%, 50% আমাদের ভোট দিলেই আমরা এত নম্বর ক্রস করে যাব। তো সেখানে দাঁড়িয়ে আপনারা আমার সঙ্গে ওই তল্লাটগুলোতে চলুন যেখানে আপনারা মাইনরিটি ভোট বলছেন, এবং সেখানে গিয়ে দেখুন যে মানুষ আমাকে কিভাবে গ্রহণ করেছে। আমার নামে রানীগঞ্জ ফানীগঞ্জ নিয়ে অনেক কিছু বলা হয়েছে, আমি বিরোধীরা কি বলছে সেটাতেও আমি কিছু বলবো না। কিন্তু রানীগঞ্জের আপনারা প্লিজ ক্যামেরা নিয়ে একবার আসানসোলে যান। রানীগঞ্জের যে ইমাম, উনি প্রথম দিনই একটা বিবৃতি দিয়েছিলেন। ওনাকে জিজ্ঞেস করুন যে আমি ভোটে নামার পরে ওনাকে কি একবারও রিকোয়েস্ট করেছিলেন যে আপনি আমার পক্ষে কিছু বলুন যাতে ভোটগুলো আমার পক্ষে আছে, বা উনি ওই বিবৃতিটা দেওয়ার পরে, শতপ্রণোদিত বিবৃতিটা দেওয়ার পরে আমি কি তারপরে ওনাকে ফোন করে ধন্যবাদও জানিয়েছিলাম? আমি কিচ্ছু করিনি, তার কারণ ওটা ওনার ম্যাগনানিমিটি। এবং উনি পরিষ্কার ওই ভিডিওতেও বলেছেন যে রাত্রির 1টা অবধি সাংসদ আমার সঙ্গে যোগাযোগে ছিলেন, তারপরেও ছিলেন, এবং রাত্রির 1টার সময় সাইকেলে করে একা ওনার সঙ্গে আমি রেলপাড়ে দেখা করতে যেতে চেয়েছিলাম। উনিই বারণ করেছিলেন যে এখন করবেন না, খুব ভোলাটাইল। অথচ ওনার ছেলে মারা গেছিলো, কিন্তু অত্যন্ত কামলি বলেছিলেন যে এটা করার কোনো দরকার নেই, আপনি আমার সঙ্গে ফোনে কথা বলুন, তাতেই হবে। কাজেই একবার প্লিজ ওনার কাছে যান, ডাইরেক্টলি জিজ্ঞেস করুন। অপোনেন্ট পার্টি প্রপাগেন্ডা করছে সেটা তো আমি মানা করতে পারি না,
কিন্তু যেটা সত্যি সেটা ওইটুকুনিটাই সত্যি। তারপরে বাকি ঝুট কি কই ইমতিহান নেই, যে যতবারে মিথ্যে কথা বলছে তাতে আমি কিভাবে সব কাজে কেন রিয়াক্ট করবো বলুন? বাবু আপনি যে সংখ্যালঘু ভোট ভাগ, দুজন ক্যান্ডিডেট রয়েছে, আপনার এগেন্সে দুজন মাইনরিটি, এই যে সংখ্যালঘু ভোট ব্যাংক ভোটটা, এটা কি ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা করছে? কিচ্ছু আশঙ্কা করছি না ভাই, আমি আমার কাজ করছি। সবাই সিনিয়র, ছোট ছোট বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করছি যে তোমরা কতদিন তৃণমূল করছো, সবাই বলছে 1.5 বছর 2 বছর 3 বছর, সবাই আমার থেকে সিনিয়র। দেবাশিস দা ক্যাপ্টেন, দেবাশিস কুমার, যেখানে যেখানে বলছেন যে এই যে আমার সামনে লিস্ট বানিয়ে দেওয়া হচ্ছে, দেখুন যেরকম লিস্ট, আমি লিস্ট প্রিন্ট আউট করে নিয়ে বেরোই, যেখানে যেখানে আমাকে বলা হয়েছে সেটা আমি করছি। খালি সকালবেলার যে প্রোগ্রামগুলো, সেটা আমার ইচ্ছে ছিল যে একটা চায় পেয়ে আড্ডা মতো বিভিন্ন জায়গায় নিজের কনস্টিটিউয়েন্সিটাকে চেনার জন্যে, বিভিন্ন, যেহেতু অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত হয়ে আছে এটা, কোথাও একটা ছোট্ট পেনিনসুলার রয়েছে, কোথাও একটা বের মতো একটা জায়গা রয়েছে, তো এরকম একটা মানে কি বলবো, জিও পলিটিক্যাল যে রিজনটা সেটা একটুখানি বিস্তৃত, অনেকটা জায়গা জুড়ে বালিগঞ্জ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই জন্য আমার সকালবেলা ইচ্ছে ছিল যে অন্তত 2টো করে জায়গায় আমি গিয়ে এলাকার মানুষের সঙ্গে একটুখানি দেখা করব, কথা বলবো। সেগুলো খুব সাকসেসফুলি হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সেটাও আপনারা জানেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল, সেটাও দেখা যাচ্ছে যে সংখ্যালঘু অধ্যুষিত যে ওয়ার্ডগুলো রয়েছে তার উপর থেকে দেখুন একটা রুট তৈরি করা হয়েছে মেন রাস্তার উপরে। আপনারা নিজেরাই বলছেন যে যদি বালিগঞ্জে একটা মেজরিটি পোর্শন সংখ্যালঘু ভোট থাকে, তাহলে অবভিয়াসলি আপনি যে রাস্তা দিয়ে যান না কেন সেখানে সংখ্যালঘু মানুষের সংখ্যা থাকবে। আর এই বারবার সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ এসব আর বলার বিশেষ কোনো মানে হয় আমি বলে আমি বুঝি না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আবার বলছি যে আসানসোলেও আমাকে সংখ্যালঘুরা ভোট না দিলে আমি 2 লাখ ভোটে জিততাম। সংখ্যালঘুরা, এই যে সিপিএম বলছি, সিপিএমের সব মানুষ যদি আমাকে ভোট না দিতেন, প্রচুর মানুষ যদি আমাকে ভোট না দিতেন, তাহলে দ্বিতীয়বারে যখন সবাই দেখিয়েছিল বাবুল আসানসোল হাঁটছে, তখন আমি চ্যালেঞ্জ করে 3 গুণ ভোটে আমি জিততে পারতাম না। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমার সমস্ত রিপোর্ট কার্ডে আপনারা ফেসবুকে সব পোস্ট করা আছে, দেখতে পাবেন যে সমস্ত অঞ্চলে আমি রাস্তা বানিয়েছি। এই গলিতে আমার কোনো ভোট নেই, এখানে ক্যাম্পেইন করবেন না, এভাবেই তো বিজেপি চলেছে। হ্যাঁ, আমিও চলেছি, এই পার্টিতে ছিলাম তাই আমাকেও করতে হয়েছে। সেটা মানুষ বলেনি, অবভিয়াসলি তারা প্রশ্ন করছে, তো সেটা আমাকে বলতে হচ্ছে। তো কিন্তু ওই রাস্তাটায় যাইনি বলে ওই রাস্তাটা বানাবো না এরকম কোনোদিন করিনি। সেই জন্য এলাকার মানুষ আমার ভালোবেসেছে। আর ইনসাফটা দেখুন, শত্রুঘ্ন সিনহা ডেফিনেটলি ওখানে জিতবেন। ওরা 3 দিন 4 দিন অন্তরেই রাত্রিবেলা ফোনে কথা হয়, তো উনি ডেফিনেটলি ওখানে জিতবেন। আসানসোলের মানুষ যে অভিযোগ করছিল যে আমরা কি দোষ করলাম, আপনি মাঝপথে কেন ছেড়ে দিলেন, এখন শত্রুজি আর আমি মিলে 8 বছর ওখানে সাংসদ ছিলাম, জমিয়ে আসানসোলের কাজ করতে পারবো, কোনো অসুবিধাই হবে না। এমপি ল্যাড ফান্ডও থাকবে, আমার এমএলএ ল্যাড ফান্ডও থাকবে, কাজে আসানসোল স্পেশাল ছিল, স্পেশাল থাকবে। ওই উত্তরটাও অত্যন্ত ভালো নির্বাচন করেছেন দিদি শত্রুঘ্ন সিনহাকে, উনিও বিপুল ভোটে জিতবেন। কাজে আসানসোল প্রিয় ছিল, প্রিয় থেকে যাবে, ওদের জন্য কাজ করতে পারবো। সম্প্রতি রুদ্রনীল ঘোষ তিনি আপনি মন্তব্য করেছেন, এটার সঙ্গে আপনার যুক্ত আছে, যেহেতু আপনি শিল্পীও, উনি বলছেন বিজেপিতে থেকে আমি কাজ পাচ্ছি না, আপনি নিজের একজন। আমি কোনো মন্তব্য করবো না। সবাই যা কথা বলছে তার সব কিছুতে আমাকে মন্তব্য করতে হবে, তার কি মানে আছে, আমার কোনো মন্তব্য নেই। বীরভূমের ঘটনা এবং তারপর আলিয়া বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেছেন, এটা কি কোনোভাবে প্রভাব পড়বে বলে মনে করেন? দেখুন, বীরভূমের ঘটনায় মুখ্যমন্ত্রী ওখানে শুধু গেছিলেন তাই নয়, ওনার নির্দেশে যার গ্রেপ্তার হওয়ার তিনি হয়েছেন, সেখানে প্রত্যেকটি মানুষকে কম্পেনসেশন দেওয়া এবং বাড়ি তৈরির খরচা দেওয়া, মৃতদের জন্যে টাকা ঘোষণা করা, 5 লক্ষ টাকা বোধহয় ঘোষণা করা, এবং যারা গুরুতরভাবে আহত তাদের জন্য ঘোষণা করা, এবং বহু পুলিশ অফিসার ওখান থেকে যা সরানোর উনি ঠিক মনে করেছেন সেগুলো করেছেন। বা ওদেরকে সরকারি চাকরি, 10টা পরিবারকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কাজেই অ্যাজ এ চিফ মিনিস্টার ওনার যা করার ছিল উনি করেছেন। তারপরে সিবিআই তদন্ত, সেখানেও পুলিশ সর্বতভাবে সাহায্য করছে, এবং এরপরে আইনের পথে চলবে। ইনি আমার তো বিশেষ মন্তব্য করার কিছু নেই। बाबूला, ऐसा बोला जा रहा है कि जब आप कैबिनेट सेंट्रल गवर्नमेंट में थे तो वहाँ पे आप एक मंत्री थे, वहाँ आपको मंत्री नहीं मिला तो आपने पार्टी छोड़ दी, राजनीति छोड़ दी। बिल्कुल सही बात बोला मैंने, ये तो सही बात बोला। उसके बाद में फिर आपको मौका मिला तृणमूल में, वहाँ पे भी आप तृणमूल में, सुनिए आप किस तरीके से सेंटेंस को फ्रेम करते हैं ना, उससे बहुत सारी चीजें बदल जाती है। मैं आपको एक लाइन की बात यही कह रहा हूँ कि बिल्कुल अन्याय हुआ है। मेरा परफॉर्मेंस जो है, मैं जब परफॉर्मेंस बहुत अच्छा किया
और हर जगह में जब उसके एक दिन पहले से लोग मुझे फ़ोन करके बोल रहे हैं कि बंगाल में क्या किया, देखिए ना ईस्ट वेस्ट मेट्रो हर स्टेशन में मेरा नाम लिखा हुआ है। मैं खुद चल के प्रधानमंत्री जी के पास गया था कि ये प्रोजेक्ट मुझे दीजिए, और उस वक्त कोई सियासी नहीं किया। दीदी के साथ बैठ के झालमुड़ी भी हमने खाया। हमारे पार्टी में लोगों ने मुझे क्या उसके लिए कॉर्नर करने की कोशिश की, लेकिन मैंने मिलके बॉबीदा से मिलके कहाँ कहाँ एनक्रोचमेंट को हटाना है, कैसे उस काम को आगे लेके जाना है, उसी पे मैंने नजर दिया। और आज इस केस में तो ऑलमोस्ट कंप्लीट हो गया है। तो ये आसनसोल में क्या काम किया है उसका रिपोर्ट कार्ड तो चुनाव का हिसाब ही बता रही है। आज भी आसनसोल जाता हूँ तो कोशिश करके भी बीजेपी मेरे खिलाफ 50 लोगों को इकट्ठा नहीं कर सकते जो मुझे ब्लैक फ्लैग दिलाए। तो वहाँ पे कितना प्यार मिलता है मुझे मालूम है। तो ये अलग बात है कि शत्रु जी इतने बड़े एक शख्सियत है कि उनके लिए प्रचार करने जाने की कोई ज़रूरत नहीं है। तो उनके साथ जब जीत होगी उसके बाद हम जश्न मनाने जाएंगे। और मैं सियासी छोड़ दिया था। तृणमूल कांग्रेस ने दीदी ने मुझे वापस पॉलिटिक्स में लाए और उन्होंने मुझे इंस्पायर किया कि बंगाली हो और ये कुछ अन्याय हुआ है, उसके साथ इतना कठिन डिसीजन मैंने लिया सब कुछ छोड़ देने का। आप जरा हिस्ट्री देख लीजिए कि पार्टी छोड़ने के बाद कितने लोगों ने अपना एमपी पद भी छोड़ दिया है। ये जरा देखिए, आपको कुछ बहुत बड़े बड़े नाम मिलेंगे। तो आई एम प्राउड ऑफ व्हाट आई हैव डन। और उसके बाद दीदी का महानुभवता है, उनका क्या कहूँ, उनका ये मैग्नानिमिटी है कि उन्होंने मुझे ओपोनेंट के होने के बावजूद उन्होंने मुझे बुला लिया और दोबारा पब्लिक लाइफ में ना ही सिर्फ लाए बल्कि इतना अहम सीट में मुझे लड़ाई करने का उन्होंने मौका दिया। तो मेरे पॉलिटिक्स में वापसी हुई है, दल बदलू नहीं हुआ है। दल बदलू नहीं, हाँ। मैं बोलूँ कि वहाँ पे भी आपको कुर्सी नहीं मिली इसलिए आपने पार्टी छोड़ी, राजनीति छोड़ी, हाँ। और यहाँ पे भी अभी आपको मौका मिला है चुनाव लड़ने का, तो क्या मुद्दा यहाँ पे भी आपको कुर्सी का ही है? देखिए बीजेपी में नहीं, आपका सवाल देखिए, आपका सवाल कितना गलत है। आप देखिए बीजेपी में मैंने 8 साल काम किया दीदी, 8 साल काम किया। 14 साल में झंडा मैं नहीं गाड़ा था। सुनिए विदाउट कोalition का, आपको शायद मालूम ही नहीं होगा, विदाउट कोalition का बीजेपी बंगाल में श्यामा प्रसाद मुखर्जी के पास जो सीट जीती है वो बाबुल सुप्रियो का है। 2014 से मैंने बीजेपी के लिए बंगाल में क्या किया वो पूरा बंगाल उसका साक्षी है। आप समझ रहे हैं? सुन लीजिए, 8 साल काम करने के बाद अगर आपकी तरक्की हो या आपकी पॉलिटिक्स में मेरा एज यंग है, अगर मेरे आगे जाने का रास्ता जात पात वोट इसके वजह से छांट दिया जाएगा तो मैं सर नीचे करने वाला नहीं हूँ। मैंने बगावत की, मैंने वो किया, मैंने सियासी छोड़ दिया था। ये वापसी जो आना, ये दीदी ने बोला इस पार्टी में मैं नया हूँ तो आज आया हूँ, कल मुझे वोट लड़ने का मौका मिल जाएगा और परसों मुझे मंत्री बन जाएगा, इस टाइप का बात मैं क्यों सोचूं? यहाँ पे मुझे गली क्रिकेट खेलना पड़ेगा जो मैंने बीजेपी के लिए खेला, यहाँ पे मुझे रणजी ट्रॉफी खेलना पड़ेगा जो मैंने बीजेपी के लिए खेला, यहाँ पे भी मुझे काम करना पड़ेगा जो मैंने बीजेपी के लिए किया। उसके बाद जाके 8 साल के बाद मैंने बीजेपी छोड़ी है क्योंकि मेरे साथ नाइंसाफी हुआ है, बंगालियों के साथ नाइंसाफी हुआ है। आप लोग बिलीव करते हैं कि मेरा जो परफॉर्मेंस था मेरा प्रमोशन नहीं हो सकता था? मैं ये से मानता हूँ, कोई मुझे नहीं बोला था कि बॉम्बे जाओ बेटा स्टैंडर्ड चार्ट की नौकरी छोड़ के तुम नाम बनाओगे। मैंने विश्वास किया, मैं गया था। किसी ने नहीं मुझे बोला था कि स्वामी जी रामदेव को से आप फ्लाइट में एक छोटी सी क्षण में 2-3 बात हुई और वहाँ पे मैंने उनको चैलेंज कर दिया कि अगर आप मेरा नाम लिख लीजिए, ऐसा मत बोलिए कि बंगाली जो है ऐसा नहीं जीत से, आप नाम लिख लीजिए, अगर एक सीट भी कोई जीतेगा तो मैं जीतूंगा। हाँ, ये अचानक नहीं हुआ। और ऐसा बीजेपी को छोड़ने का जो निर्णय है वो भी उसी दिन लिया था, 7 तारीख को ही लिया था और किसी को बोलने से पहले मैंने सारी बात लिख दी थी। और इसमें कोई कभी मैंने स्ट्रेट बैट से कहना, मैंने कहा है कि मेरे साथ नाइंसाफी हुई है, प्रेरोगेटिव इज ऑफ द प्राइम मिनिस्टर, किनको लगना चाहता है, लेकिन मैं कोई चमचागिरी करने वाला नहीं हूँ, मैं कोई साइकोपैथ नहीं हूँ और ना मैं रहूंगा। लेकिन नया पार्टी में आया हूँ, इस पार्टी को मुझे समझना पड़ेगा। बहुत सारे सीनियर लीडर्स हैं जो लड़ाई करके सीपीएम को यहाँ से हटाया है, तो उनको जानना, उनका समझना बहुत जरूरी है। उसके बाद आप देखिए ना आगे क्या होता है। 16 तारीख तक तो पहले आने दीजिए। বাবুলদা, আপনি একটা কথা তখন ছাড়া করে বলেছিলেন যে আমি প্লেইং 11-এ থাকতে চাই আপনার পক্ষে, হ্যাঁ, তো এখানে এসে কি আপনি একটা ওরকম কোনো রোল আফটার দিস ইলেকশন? ভাই, এই যে বালিগঞ্জে এত তাড়াতাড়ি তৃণমূলে এসে বালিগঞ্জে যে দিদি যে আমাকে বালিগঞ্জে লড়ার প্রার্থী হিসেবে আমাকে যোগ্য মনে করলেন বা সাপোর্ট, যে পুরো পার্টি সব দিক থেকে সাপোর্ট করছে, এটা আপনি কি মনে করেন? এটা বিজেপিতে তো বিজেপির লোকেরাই আমাকে হারানোর জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তো। আমি তো ওয়াফাদারিটা এমন লেভেলে করেছি যে কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন সবাই তো না বলেছিল
কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন আমি টলিগঞ্জে এমএলএ সিট লড়েছিলাম। আমি কি জানতাম না? আমার হাতে কি ডেটা নেই? আমি কি জানি না যে ওখানে জেতাটা অলমোস্ট ইম্পসিবলের পর্যায়ে পড়ে? জয়প্রকাশ দাকে জিজ্ঞেস করুন, দীনেশ ত্রিবেদীকে জিজ্ঞেস করুন যে তখন আমি টালিগঞ্জ ক্লাবে থাকতাম, আপনারা জানেন। ওই ভোটের সময় আমাকে এসে বলেছিলেন যেটা তোমার পানিশমেন্ট পোস্টিং হয়েছে, ইচ্ছে করে তোমাকে দেওয়া হয়েছে যাতে তোমাকে কিছু মানুষ এখানে অলরেডি ধুতি পাঞ্জাবি কুর্তা বানাতে আরম্ভ করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। অলরেডি বানাতে আরম্ভ করেছিলেন, বড় বড় ব্যবসায়ীদের দেয়া ফ্ল্যাটে থাকতেন, হ্যাঁ, বড় বড় গাড়ি চড়তেন, সোনা দানা অনেক কিছু শুরু হয়েছিল। অলরেডি তারা নিজেদেরকে মুখ্যমন্ত্রী মেনে নিয়েছিলেন। তারা কোনোভাবে চাননি যে বাবুল সুপ্রিয় কোথা থেকে জিতে তার নামটা কোথা থেকে উঠে আসুক। এটা তো সর্বজন বিদিত, এটাকে আমি নতুন কোনো কথা বলছি, আপনারা জানেন না। দিলীপ দা রিসেন্টলি বলেছেন বাবুলের বাড়ি চাই, গাড়ি চাই। আরে বাবা, উনি চাইলে আমি দুটো গাড়ি ওনাকে দিয়ে দেবো। আমার 6টা গাড়ি আছে, এখানে 4টে, বম্বেতে একটা, দিল্লিতে 2টো, এবং সব গান গেয়ে রোজগার করেছি নিজের নামে, বেনামি সম্পত্তি নয়। উনি ব্যবসায়িক থেকে ফ্ল্যাট নিয়ে যে থেকেছিলেন বা থাকতেন, এখনও থাকেন বোধহয়, হ্যাঁ। তো সেখানে আমি বলছি আমারও 4টে শহরে, 5টা শহরে অনেক বাড়ি আছে, বেশ কয়েক হাজার স্কোয়ার ফিটের বাড়ি আছে, সব নিজের নামে, সব হোয়াইটে। প্লিজ আপনি দরকার হলে আমি আপনাকে থাকার জায়গা দিচ্ছি। বাবুল সুপ্রিয় বাড়ির জন্যে বা গাড়ির জন্যে পলিটিক্সে এসছে, এটা দিলীপদার মতো একজন কি বলবো দুর্বিনীত মানে মরকটি এটা বলতে পারে। আর কি বলবি, হয়ে গেছে। আরে কেন, আর তো হয়ে গেল। তৃণমূল কংগ্রেস বারবার বলছে যে সিবিআইকে ব্যবহার করা। আপনি সে সময় বিজেপিতে ছিলেন, দেখুন এখন অবান্তর প্রশ্নের জবাব দেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আমি এটা মনে করি যে এটা ডেফিনেটলি মনে করি যে 3 দিন আগে স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উনি বলেছেন যে সিবিআই এবং সিবিআই ইডি এদের যে ক্রেডিবিলিটিটা সেটা কমে যাচ্ছে, কারণ বিরোধী নেতাদেরই আক্রমণ, একের পর এক আক্রমণ করা হচ্ছে বলে আমরা শুনেছি। আপনি একটু চারদিকে খোঁজ নিন তো। এই আজকে সঞ্জয় রাউতের সমস্ত অনেক কিছু ক্রোপ করে নেওয়া হয়েছে, সঞ্জয় রাউতের একটা টুইটও আছে। তা আমি ওই প্রসঙ্গে ঢুকবো না। আমি বলবো সিবিআই তো পশ্চিমবঙ্গে অনেক কিছুতে তদন্ত করছে এবং রাজ্য সরকার তো হেল্পও করছে, কিন্তু বিরোধীদের যে টার্গেট করা হচ্ছে এ সম্বন্ধে তো কোনো সন্দেহই নেই। সবাই গঙ্গা জলে ডুবে বিজেপিতে যাচ্ছে গিয়ে সিবিআই থেকে বেঁচে যাচ্ছে। নারদাতে তো শুভেন্দু অধিকারীও আছে, নাম আছে, ভিডিও আছে। তাহলে সবাইকে টাকা হচ্ছে, ওনাকে কেন টাকা হচ্ছে? বিজেপির গেলে গঙ্গা জল হয়ে যায়। আমার সে ভয় তো ছিল না, আমি বিজেপিতে যখন ছিলাম তখন তো ওরা তো যখন আমি ছেড়েছিলাম শহীদ ভট্টাচার্য তো 2বার প্রেস কনফারেন্সে বলেছিলেন বাবুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা যাবে। সেটা তো তার ফুটেজটা আপনাদের কাছে আছে, দেখিয়ে দেবেন। তো তখনও আমার গঙ্গা জলে ধোয়ার কোনো দরকার ছিল না, এখনও আমার নিজেকে গঙ্গা জলে ধোয়ার কোনো দরকার নেই। সেই জন্যই বিজেপি ছাড়তে আমার কখনো ইডি বা সিবিআই ভয় লাগেনি। রোজগালির সঙ্গে 3টে ছবি করেছি, সারদার যে মালিক তার সঙ্গে স্টেজে নেচেছি, ওনার দুর্গাপুরের অফিসে আমি ওপেনিং করেছি। কিন্তু বম্বের আর্টিস্টরা যেরকমভাবে আসতো, রেমুনারেশন নিত, চলে যেত, আমিও এক্স্যাক্টলি তাই করেছি। যদি কোর্ট কখনো নির্দেশ দেয় যে যারা সারদা বা রোজগালি থেকে টাকা নিয়েছে তাদের সমস্ত রেমুনারেশন ফেরত দিয়ে দিতে হবে, বিকজ ওটা গরিব মানুষের টাকা, সবটা ফেরত দিতে হবে, তাহলে ওই লাইনে বাবুল সুপ্রিয়তে পাবে। কিন্তু ভয় পেয়ে কেউ ভয় দেখাবে বলে আমি গিয়ে আমার গান গিয়ে রোজগার করা টাকা আমি ফেরত দিয়ে দেবো, সেই লাইনে আপনি আমাকে পাবেন। শুনছি এটা একটা, দেখুন যা শোনে তার রটে তার তো কিছুটা ঘটে। শুভেন্দু অধিকারী তো বিধায়কদেরকেও ভয় পাচ্ছে, সিবিআই এইটা রেড হবে, আইটি রেড হবে, এটা যেটা বলছেন। তো শুভেন্দু অধিকারী শুনছি ওনারই বন্ধুরা আমাকে বলছেন, বিজেপিতে অনেকেই আমার সঙ্গে টাচে আছেন, তারা আমাকে মনে করেন যে আমার সঙ্গে অন্যায়, তারাও মনে করেন, তারা টাচে আছেন। অনেকেই বলেন যে উনি হাত পা ধুয়ে প্রচণ্ডভাবে অমিত শাহের হাতে পায়ে পড়ছেন, যাতে আমার বিরুদ্ধে ইমিডিয়েটলি সিবিআই বা ইডি বা আইটি কিছু একটা করা হয়। তো দেখা যাক, সেটা সময়ই বলবে। ভোটের আগে बीजेपी से आए हैं टीएमसी में, तो किस तरह से उन वोटर्स को बोलेंगे जो आपके विधानसभा? मैं बोल रहा हूँ ना, आप कैसे उनको विश्वास जो है कैसे वापस लाएंगे? मैं तो बोल रहा हूँ, आप एक बार चलिए, कल भी मैं 2 बस्ती में जाने वाला हूँ। आप मेरे साथ सारे बड़े नेता आपके साथ नहीं, सुबह में जो मैं जा रहा हूँ अकेला जा रहा हूँ, मेरे साथ बड़े नेता नहीं जा रहे, मैं बिल्कुल अकेला जा रहा हूँ उस इलाके का यंगस्टर्स के साथ, और छोटे छोटे गलियों में घुस रहा हूँ। आप मेरे साथ चलिए, आपको खुद को पता चल जाएगा। आप अपनी तारीफ मैं कैसे करूँ, मैं क्या बोल रहा हूँ, क्या बात कर रहा हूँ, कौन सा सवाल को जायज़ समझता हूँ,
उनका कौन सा सवाल को मैं जायज़ समझता हूँ, और अगर जायज़ सवाल है तो उसका जवाब मैं किस तरीके से दे रहा हूँ, उसमें कोई छल कपट नहीं कर रहा हूँ। आप आके देख लीजिए। इसके अलावा आपको पूरा विश्वास है कि फुल सपोर्ट मिलता है यहाँ पे? आप आके देखिए। इसका मैं अभी यहाँ के बीजेपी प्रार्थी क्या घोष उन्होंने बोला है कि मैं 100% निश्चित हूँ कि मैं यहाँ से जीत रही हूँ। तो ये सब जो है पहले से ये तोता वाले भाग्य बोलने वाला जो काम है इनके पास छोड़ दीजिए ना। इनको अगर 12 तारीख तक 16 तारीख तक खुश रहना है, सपनों की दुनिया के 100% वो जीत रहे, मैं उनका खुशी चाहता हूँ, वो खुश रहे। लेकिन 16 तारीख को जो होगा उसी दिन ही आपको नतीजा मिलेगा। मैं कितने वोट से जीतूंगा क्या है ऐसा कुछ नहीं बोलने वाला हूँ। मैं काम कर रहा हूँ, जो दिखना है आपको 16 तारीख को दिखना। একজন নাগরিক হিসেবে পেট্রোল ডিজেলের দাম নিয়ে কি বলবেন? যে হারে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম, একজন নাগরিক হিসেবে বলুন। ওটা আমার মনে হয় নাগরিক হিসেবে তুমিও বলতে পারো, তুমিও তো নাগরিক। আমার বললে ব্যাপারটা আরো, তুমি বললে যদি আরো জিনিসটার মধ্যে আরো বাইট আসবে। তুমি যে ভিডিওটা আমাকে দেখালে বসার আগে, ওইগুলো ওটা দেখিয়ে তুমি যদি নিজের কমেন্টটা দাও নাগরিক হিসেবে, তার মধ্যে আরো বেশি জোশ থাকে। আমি বলছি যে ছেড়ে দাও, ওটা আমার এখন এটা সাবজেক্ট নয়। বিজেপি থাকালীন যে গানগুলো আপনি তৃণমূলের বিরুদ্ধে, হ্যাঁ সেগুলো এখন তারা বিজেপিকে বলবো যে আমি তোমাদের জন্য একটা সুপারহিট গান বানিয়ে দিয়েছিলাম, ওটা কেন বাজাচ্ছ? তোমাদের তো আমি একদম কমপ্লিটলি পরিত্যাগ করে চলে এসেছি। যদি ক্ষমতা থাকে, এলএম থাকে, আসানসোল জিতে দেখাও। আর যদি ক্ষমতা থাকে, এলএম থাকে, তোমাদের মধ্যে যদি এতই ট্যালেন্ট থাকে, আরেকটা গান বানিয়ে দেখাও না ভাই। বাবুল সুপ্রিয়র গানটাও ইউজ করছো, এত এরা নির্লজ্জদের অবস্থা হয়েছে। আমি তো বলিউডের সিঙ্গার, আমি তো আমাকে যে গান বানাতে বলবে, আমি সালমান খানের সঙ্গে যখন শাহরুখ খানের ঝগড়া হয়েছিল তখন আমি সালমান খানেরও গান গেয়েছি, তখন শাহরুখ খানেরও শো করেছি, বিদেশে গিয়ে অনেক কিছু করেছি। ওই আমাকে তো দুজন কেউ বলেনি এই জন্য বানিয়েছি বলে ওটা করো না। হ্যাঁ, তো শাহরুখ খানের ছবি বেরোচ্ছে বলে সালমান খান গিয়ে তো তার চারপাশে পোস্টার লাগিয়ে দেয় না। তোরা এরকম নির্লজ্জতা করছে কেন? গান বানাও না রে ভাই, নতুন গান বানা, ওর থেকে বড় বেশি হিট কর। এখনো বাবু সুপ্রিয় পরিত্যাগ করে দিয়েছে, সব ছেড়ে দিয়েছে। এমনকি যে কারণে যে সিটটা জিতেছিল সেটাও ছেড়ে দিয়েছে। তারপরেও ওইটাকে আমি তো কারোর বিরুদ্ধে কিছু কটু কথা তো কিছু বলিনি, কারোর বিরুদ্ধে কোনো প্রধানমন্ত্রী, কারোর বিরুদ্ধে কোনো ব্যক্তিগত আক্রমণ কিছু তো করিনি। রাজনৈতিক কথা বলেছি, কোনো রাজনৈতিক কথাও, ব্যক্তিগত আক্রমণ তো কিছু করিনি। তো তোমরা ভাই নতুন গান বানাও না, এত নির্লজ্জ যে ওই গানটাই বাজাতে হচ্ছে, কোনো ইস্যু নেই, ওইটাই বাজাতে হচ্ছে। এটা নির্লজ্জতার চূড়ান্ত। আমার ট্যালেন্ট নেই বিজেপিতে, এটাই প্রমাণ আর কি বলবো।